This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আপনারা নিশ্চয়ই জানেন, নিশ্চয়ই শুনেছেন, প্রত্যেকটা মুহূর্তে সেই আপডেট আপনাদের কাছে আমরা দিয়েছি। বাংলাদেশের সাংসদ খুন, সেই খুনের ঘটনায় হাড় হিম করা তথ্য সামনে চলে আসছে। কেন হাড় হিম করা তথ্য বলছি জানেন? তার কারণ সত্যি এক্ষেত্রে হাড় হিম করা তথ্য। খুন করে কুচি কুচি করে দেহ কেটে সেখান থেকে হাড় মাংস আলাদা করা হয়েছে। খুনের পর কুচি কুচি করে দেহাংশ কাটা হয়। সেই দেহাংশ ওই ফ্ল্যাটের, মানে যেখানে এই ঘটনা ঘটানো হয় সেই ফ্ল্যাটের রেফ্রিজারেটরে রাখা হয়েছিল বলে খবর। পচন এবং দুর্গন্ধ এড়াতে ব্লিচিং পাউডার ব্যবহার করা হয়। ফ্রিজে দেহাংশ ঢুকিয়ে ওই ফ্ল্যাটেই জমিয়ে মাংস রান্না করে খাওয়া দাওয়া করে খুনিরা। ফলে এক্ষেত্রে হাড় হিম করা আক্ষরিক অর্থেই আমরা বলছি। তার কারণ এই খুনের ঘটনায় শুধু রহস্য নয়, এক্ষেত্রে দানা বাঁধছে একরাশ নৃশংসতা। খুন, সুপারি কিলিং এবং এক্ষেত্রে আর কি কি মোটিভ থাকতে পারে। কিন্তু এভাবে খুন, হ্যাঁ ঠিকই, আপনাদের মনে যা প্রশ্ন সে প্রশ্ন আমাদের মনেও রয়েছে। সে প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করবো। আমার সঙ্গে এই মুহূর্তে দুজন গেস্ট রয়েছেন, তাদের সঙ্গে আপনাদের পরিচয় করুন। আমার সঙ্গে রয়েছেন অরিন্দম আচার্য, অবসরপ্রাপ্ত পুলিশ কর্তা, আপনাকে স্বাগত জানাই অরিন্দম বাবু। আমার সঙ্গে রয়েছেন রঞ্জন ভট্টাচার্য, মনোরোগ বিশেষজ্ঞ। আমি প্রথমেই রঞ্জনবাবুর কাছে যেতে চাইব। রঞ্জনবাবু, এর আগেও নানা সময় নানা ঘটনা আমাদের পেশার স্বার্থে তো আমরা দেখিয়েছি, বিভিন্ন সময় অনেক রকম সুপারি কিলিং, সুপারি দিয়ে খুন করার ঘটনা ঘটে। কিন্তু এক্ষেত্রে এই নৃশংসতা, শুধু খুন করে তিনি মারা গিয়েছেন কিনা সেটা আগে জানার জন্য আরও এলোপাথারি কোপানো নয়, এক্ষেত্রে একেবারে কুচি কুচি করে মাংস কেটে হাড় থেকে আলাদা করা। এইটা কোন মানসিকতা থেকে একজন কোট আনকোট খুনি করতে পারেন? দেখো শুভজিৎ, এই ঘটনাটার পেছনে যদি আমরা প্রি ক্রাইম, ইন্টার ক্রাইম আর পোস্ট ক্রাইম এই তিনটে সিনারিও ভাবি, তাহলে প্রি ক্রাইম যেভাবে রেইকি করা হয়, প্রি প্ল্যান্ড ওয়েতে এটাকে ঠিক করা হয়, ইন্টার ক্রাইমের সময় যেভাবে ঠান্ডা মাথায় একটা অ্যান্টি সোশ্যাল পার্সোনালিটি ডিসঅর্ডার বা সাইকোপ্যাথ, যার ল্যাক অফ রিমোর্স, মানে অনুতাপ, অনুভূতিহীনভাবে, নৃশংসভাবে, পাশবিকভাবে দেহটাকে টুকরো টুকরো করে তারপরে খুন করে, এবং আফটার ক্রাইম তারপরে ঠান্ডা মাথায় দেহ লোপাট করে, প্রমাণ লোপাট করে তারা সীমান্ত পেরিয়ে প্রতিবেশী রাষ্ট্রে চলে যায়। এই তিনটের মধ্যে দিয়ে একটা যোগসূত্র অবশ্যই রয়েছে, এবং তার মধ্যে একটা রাইভালরি রয়েছে, যে কারণে মাননীয় সাংসদ খুন হয়েছেন। তার মধ্যে হয়তো ব্যক্তিগতভাবে কিছু সমস্যা থাকতে পারে, তার মধ্যেও কিছু ব্যবসায়িক লেনদেন থাকতে পারে। বেশ কিছু ক্ষেত্রে আমরা দেখেছি যে ডেভিড বাস বলে প্রফেসর অফ সাইকোলজি, ইউনিভার্সিটি অফ টেক্সাস, তার একটা সমীক্ষা এসেছিল যে যতগুলো এরকম প্রত্যেক মানুষের মধ্যে ক্রিমিনাল মেন্টালিটি বা সাইকোপ্যাথ বা অ্যান্টি সোশ্যাল পার্সোনালিটির মতো প্রবৃত্তি থাকে, তাদের মধ্যে 90% ফ্যান্টাসাইজ করে পুরুষদের মধ্যে, এবং 81% মহিলাদের মধ্যে যে মার্ডার তারা করতে চান তার মধ্যে একটা শিহরণ জাগে। তবে অবশ্যই আর্থিক লেনদেন থেকে ড্রাগস বা ধরুন এখানে সেক্ষেত্রে আমি একটু স্পেসিফিক্যালি জিজ্ঞেস করি রঞ্জনবাবু আপনাকে, আপনি যেটা বলছেন মনোরোগের বা মনোবিজ্ঞানের ভাষায়, কিন্তু এক্ষেত্রে যদি কেউ কাউকে সুপারি কিলিং এর জন্য সুপারি দিয়ে থাকে এবং এক্ষেত্রে আর্থিক লেনদেন বা অন্যান্য ইস্যু থাকে, কিন্তু তাকে তো ওই খুন পর্যন্ত, কিন্তু এই প্রসেসটা, মানে খুনের পর দেহ অংশ কেটে হাড় থেকে চামড়া আলাদা করা, সেটা ফ্রিজে রাখা, এইটা কোন মেন্টালিটি? এই অ্যান্টি সোশ্যাল পার্সোনালিটি ডিসঅর্ডার যারা থাকেন তারা একটা ব্যক্তিত্বের সমস্যায় ভোগেন। এবং আমি যদি ব্রেন মডেল ভাবি, তাহলে এই যে ব্রেনের যে অংশটা রয়েছে, এখানে অ্যামাইগডালা বলে একটা আবেগপূর্ণ সেন্টার থাকে, এবং তার সামনে থাকে প্রিফ্রন্টাল কর্টেক্স। প্রিফ্রন্টাল কর্টেক্সটা হচ্ছে আমাদের সবকিছু গাড়ির ব্রেকের মতো আমাদের যে আদিম প্রবৃত্তি বা রিপু বা ঈদ, এটাকে আটকায়। কিন্তু যারা অ্যান্টি সোশ্যাল পার্সোনালিটি ডিসঅর্ডারে ভোগেন তাদের মধ্যে রঞ্জনবাবু, এই ধরনের যারা এই ধরনের ঘটনা যারা ঘটান তাদের মধ্যে ডিসঅর্ডার, কোটান করে ডিসঅর্ডার থাকলে তাহলেই সে এই প্রসেস অবলম্বন করতে পারে। তাহলে কি এক্ষেত্রে সে কারণেই কসাই নির্বাচন? একদমই তাই। তার কারণ হচ্ছে যে যখন আমরা প্রমাণ লোপাট করব বা নৃশংসতার মধ্যে দিয়ে পাশবিকভাবে করব, এবং একটা নিজের দেশে না করে প্রতিবেশী দেশে এসে জিনিসগুলো করব, বেশ কিছুদিন নিরুদ্দেশে থাকার পর যখন আমরা এটা জানতে পারলাম, তার মধ্যে অবশ্যই সম্পূর্ণরূপে এটা একটা পরিকল্পনা মাফিক কাজ হয়েছে। এবং পরিকল্পনা তখনই করতে পারেন সেই মানুষগুলোকে ইনভলভ করে, যে মাস্টার মাইন্ড, তার ডেফিনেটলি তার মধ্যে সাইকোপ্যাথ বা অ্যান্টি সোশ্যাল পার্সোনালিটি ডিসঅর্ডারের প্রবৃত্তি থাকতে পারে। বেশ, আমি অরিন্দম বাবুর কাছে যাই। অরিন্দম বাবু, আমরা মনোরোগের জায়গাটা, মনোবিজ্ঞানের জায়গাটা একবার বোঝার চেষ্টা করলাম, এই ধরনের ডিসঅর্ডার বলা হচ্ছে। কিন্তু এবার আসি অর্ডারের বিষয়। অর্ডার মানে ধরুন এই দেশ থেকে অন্য দেশে যখন এই ধরনের হেভিওয়েট মানুষজন যান, আমরা কোট আনকোট সিকিউরিটি, বডিগার্ড, নিরাপত্তা রক্ষী ইত্যাদি দেখতে পাই। এই সাংসদের ক্ষেত্রে সেক্ষেত্রে কি কোনোরকমভাবে সেক্ষেত্রে কোনোরকমভাবে ল্যাকিং ছিল, অভাব ছিল, নাকি এটা অন্য কোনো পার্সপেক্টিভ?
প্রথম কথা হচ্ছে এমপি যদি আমাদের ধরুন ইন্ডিয়াতে আসে বা আমাদের বাংলাদেশ থেকে যদি আমাদের এখানে আসে তাহলে হচ্ছে গিয়ে যে মেনটেন ফর্মালিটি সেটা হচ্ছে গিয়ে ভিসা থেকে আসবে এবং ওখান থেকে একটা মেসেজ আসে। কোথায় মেসেজ আসে? হাই কমিশনের কাছে আসে। হাই কমিশনার তখন রাইটার্সে আমাদের ডিজি বা অন্যদেরকে জানায় যে ইউ আর টু প্রোভাইড দ্য সিকিউরিটি গার্ড এই ঘটনা। কিন্তু দেখতে হবে যে উনি তো এখানে পার্সোনাল ব্যাপারে এসেছিলেন কিনা, উনি এখানে ব্যবসার কারণে এসেছিলেন কেন, কারণ দীর্ঘদিন ধরে দেখছি বরানগরের ভদ্রলোকের সাথে দীর্ঘদিন ধরে যাতায়াত। অতএব এই ক্ষেত্রে আমাদের গভর্নমেন্টে কিন্তু কোনো ফল্ট বলে আমি মনে করি না। কিন্তু যে আলোচনাটা আপনারা করছেন, আমি মনোবিদ যে কথাটা বললেন ওনাকে শ্রদ্ধা জানিয়ে বলি, পার্ক স্ট্রিটে যে হত্যাকাণ্ডটা আমরা দেখেছিলাম 6 দিন 7 দিন হাইলি ডিকম্পোজ বডিটা ছেলে বাবারটা ছাড়ছে না, এগুলো অন্য গল্প। কিন্তু এটা আপনাকে জানতে হবে, আপনি তো নিজেও বিদেশে গেছেন, আমিও বহু বিদেশে গেছি, কিন্তু বিদেশে যে ক্রাইমগুলো হয় মার্ডার করার পরে ফেস চেঞ্জ করে দিচ্ছে এবং যারা মার্ডার করাচ্ছে তারা প্রচুর টাকা খরচ করে এগুলো করে, কিন্তু তারা ভুলে যায় এই যে আজকে এটা হচ্ছে প্রি প্ল্যান্ড এবং অর্গানাইজড ওয়েতে মার্ডার ফর পার্সোনাল গেইন। কেন গেইন? যে এমপিকে মারা হয়েছে আর আমেরিকায় যে ভদ্রলোক থাকে তার সাথে আপনি দেখুন একটা ব্যবসার লেনদেন ছিল। ও হিসাব করে দেখেছে যে আমি যদি 5 কোটি টাকা খরচ করি তাহলে আমি 200 কোটি টাকা লাভ করব। এই জন্যই কিন্তু আজকে এনগেজড এবং সিআইডিকে অসংখ্য ধন্যবাদ জানাই যে আজকে যে ব্রেক থ্রু করেছে জাহিরকে অ্যারেস্ট করার পরে আফটার প্রলংড ইন্টারোগেশন পরে আজকে যে জিনিসটা বেরোচ্ছে, নবরত্ন সবাই বিক্রমাদিত্যের যেমন 9 জন আর এখানে দেখুন আপনারা 6 জন, এই 6 জন মিলে কিন্তু। আর আপনাকে আরেকটা বলে দিই, এই যে ডেড বডিটা আপনারা দেখছেন না, তারা ভুলে যাচ্ছে যে ওটা হচ্ছে কি, কেন ওটা হচ্ছে কি এফএসএম ফরেন্সিক সায়েন্স মেডিসিনে কিন্তু আজকে এফএসএল সমস্ত কিছু ডিএনএ টেস্ট থেকে শুরু করে হার্ট থেকে শুরু করে এই যে ডেড বডিটা সেই ডেড বডি কিনা সেই এমপির কিনা তার মেয়ের সাথে আজকে ডিএনএ টেস্ট করে নিয়ে এসে হার্ট থেকে নিয়ে করে যদি না অ্যামালগেটেড করতে পারে, ইটস এ ভেরি ডিফিকাল্ট টু ইনভেস্টিগেট দিস কেস ফর দ্য পানিশমেন্ট অফ দ্য অ্যাকিউজড পারসন, বাট ভেরি ইজি। আধুনিক প্রযুক্তি যা বেরিয়ে গেছে, বুঝতে পেরেছি। তার মানে ব্যাক অফ দ্য মাইন্ড তাদের অরিন্দমবাবু আপনি খুব মানে পরিষ্কার করে বোঝালেন, ব্যাক অফ দ্য মাইন্ড এই বিষয়টা প্রকাশ পাচ্ছে। কিন্তু আরও একটা বিষয়, এক্ষেত্রে আপনি যে ব্যবসায়িক লেনদেনের কথা বললেন খুব সহজভাবে আপনি সেই হিসাবটা বোঝালেন, কিন্তু এই প্রসেসটা অত্যন্ত কঠিন। সেই কঠিন প্রসেসে তারা যখন প্ল্যানিং করছেন সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি শিলাস্তি রহমান বলে একজন ক্যারেক্টার আসছেন। তিনি একজন রহস্যময়ী নারী। কেন রহস্যময়ী আমরা বলছি কোট আনকোট? তাকে হানি ট্র্যাপ হিসেবে ব্যবহার করা হচ্ছে। কিন্তু হানি ট্র্যাপ কি সবসময় সবার ক্ষেত্রে ব্যবহার করা যায়? সেক্ষেত্রে যার জন্য হানি ট্র্যাপ ব্যবহার করা হচ্ছে তিনি সেই হানি ট্র্যাপে পড়বেন কিনা সেটা তো তার বেশ কিছু চারিত্রিক বৈশিষ্ট্যের উপর নির্ভর করে। এক্ষেত্রে কি বলবেন অরিন্দমবাবু? না, আমরা দেখেছি অনেক ক্ষেত্রে ডাকাতি করার জন্য অনেক ছেলেকে নিয়ে যায় যে ওখানে গন্ডগোল হচ্ছে, আমার টাকা পাওনা আছে, চলো গিয়ে ডাকাতি করে দিল। এই মেয়েটি কি কারণে গেছে? আমি দেখছি 15, 16, 17 তারিখে একটি ঘরে ছিল এবং সেখানে যে ব্যক্তি নাকি ঘরটা ভাড়া দিল, আপনি আমাকে বলুন সাপুরজি এই যে সুখ বৃষ্টিতে কিছুদিন আগে একটা এত বড় ঘটনা ঘটলো, সিরিজ অফ ঘটনা ঘটছে। আচ্ছা, ওখানে যদি বাইরে কোনো লোক আসে তাহলে তারা কি লোকাল পুলিশ স্টেশনকে ইনফরমেশনটা দিচ্ছে যে আজকে দীর্ঘদিন ধরে তারা এখানে আসছে? অতএব এটা প্রমাণিত হবে যে যারা ওখানে ছিল, এই যে 3 জন 4 জন ছিল এবং দেখা যাচ্ছে 15, 16, 17 তারিখে 3 জন সেপারেট ওয়েতে বেরোচ্ছে, একসাথে কিন্তু বেরোচ্ছে না, আপনি দেখুন মার্ক করে, কারণ ওরা জানে সিসিটিভি রয়েছে। অতএব যারা ভেরি ইন্টেলিজেন্টলি কিন্তু আজকে এই কাজটা করেছে। একেবারে অনেক ধন্যবাদ অরিন্দমবাবু, অনেক ধন্যবাদ রঞ্জনবাবু আপনাকে। আমরা একটু বোঝার চেষ্টা করেছিলাম যে এই ধরনের ঘটনা যখন ঘটছে, এই ধরনের নৃশংসভাবে খুন যখন একজন খুনি করছেন, সেক্ষেত্রে কোন কোন সাইকোলজিক্যাল প্রেজেন্স সেখানে ম্যাটার করে। এক্ষেত্রে মনোরোগ বিশেষজ্ঞ তিনি কিন্তু বলছেন সাইকোলজিক্যাল ডিসঅর্ডার যাদের আছে এমন কাউকে এই ধরনের ঘটনার জন্য ব্যবহার করা হয়। সে কারণে এক্ষেত্রে কসাইকে ব্যবহার করা হয়েছিল, পাশাপাশি হানি ট্র্যাপ হিসেবে এক মহিলাকে। কিন্তু সব কিছুর পরেও নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠে, সে প্রশ্নের উত্তর আমরা অবশ্যই খোঁজার চেষ্টা করব। আবারও ঘূর্ণিঝড়ের পূর্বাভাস, এবার তীব্র ঘূর্ণিঝড়ের ধাক্কায় বড় দুর্যোগের মুখে বাংলা। রোববার মধ্যরাতে বাংলাদেশ উপকূলে ল্যান্ডফল এই পূর্বাভাস পাওয়া যাচ্ছে। সাগরদ্বীপ এবং খেপুপাড়ার মধ্যে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় যার নাম রেমাল। ইয়াস আছড়ে পড়ার দিনই ফের ঘূর্ণিঝড়ের বিপদ। ভোটের মধ্যে একাধিক জেলায় জারি হয়েছে কমলা সতর্কতা। উপকূলে ঘন্টায় 100 কিলোমিটার বেগে এই ঝড় বইতে পারে, 80 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে ঝড় বইতে পারে শহর কলকাতার একাধিক জেলায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যেই ঘনীভূত গভীর নিম্নচাপ আগামীকাল এই নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হবে বলে পূর্বাভাস।
ঘূর্ণিঝড় আসার কথা রয়েছে। ঝড় জল হলে প্রশাসন সময় মতো ব্যবস্থা নেবে, ত্রাণ শিবিরে রাখার ব্যবস্থা করা হবে। গঙ্গাসাগরের সভা থেকে এমনটাই জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শোনাবো আপনার কাছে। ঘূর্ণিঝড় আসার কথা আছে আজকাল পরশু যখন তখন, সেই জন্য যারা সমুদ্রে মাছ ধরতে যান তাদের জন্য সতর্ক বার্তা একটা দেওয়া হয়েছে। যদি সেরকম ঝড় জল হয় প্রশাসন সময় মতো ব্যবস্থা নেবে। আপনাদের যেভাবে শেল্টারগুলোতে রাখা হয় সেভাবে রাখারও ব্যবস্থা হবে, কিন্তু ততটা এখনই আমাদের কাছে নেই, কিন্তু যদি আসে আমরা সঙ্গে সঙ্গে সতর্ক করব। ঘূর্ণিঝড় মোকাবিলায় লালবাজারে ইন্টিগ্রেটেড কন্ট্রোল রুম থেকে নজরদারি দমকল বিপর্যয় মোকাবিলা দপ্তরের, নজর রাখবে পুরসভা এবং পূর্ত দপ্তর। অতীত অভিজ্ঞতা এখনো দগদগে রয়েছে, আবারও সেই অভিজ্ঞতার সম্মুখীন হয়তো হবেন সুন্দরবনের মানুষজন। তারা বিপদের মুখে, তার কারণে ঘূর্ণিঝড়ের দোসর হতে পারে ভরা কটাল। রবিবার মধ্যরাতে সুন্দরবনে আছড়ে পড়বে এই রেমাল ঘূর্ণিঝড়। রাত 11টা নাগাদ সুন্দরবনের নদীতে ভরা কটাল থাকবে। রেমাল কটাল এই জোড়া ফলায় বাঁধ ভাঙার আশঙ্কা, আইলার স্মৃতি ফেরার অশনি সংকেত। বাঁধ ভাঙলে শেষ দফার ভোটের আগে শুরু হবে নতুন বিতর্ক। বাঁধের রক্ষণাবেক্ষণ ঠিকভাবে হয় না বলেই অভিযোগ দীর্ঘদিনের। পরিস্থিতি সেরকম হলে সেই অভিযোগ কিন্তু আরো সুদৃঢ় হবে। সমুদ্র উত্তর থাকবে, আপনারা কেউ সমুদ্রে যাবেন না, আপনারা নিরাপদে থাকবেন। বিশেষ ঘোষণা, সুন্দরবন পুলিশ জেলা ও ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার পক্ষ থেকে সমস্ত মৎস্যজীবীদের জানানো হচ্ছে, আগামী 23 তারিখ থেকে 26 তারিখ পর্যন্ত বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ সৃষ্টি হয়েছে।